স্যামজনের স্যাম মানে আমি আসলে কি বাংলাদেশি নাকি কলকাতার মানুষ? অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ডিভাইসের মাঝে কতটুকু তফাৎ রয়েছে? স্যাম ভাই নাকি বড়লোক হয়ে গিয়ে এখন আর ডিআইওয়াই চ্যানেলে কোনো ভিডিওই দেয় না, ভুলেই গেছে। এরকম সব ইন্টারেস্টিং অনেক অনেক প্রশ্ন রয়েছে আজকের ভিডিওতে, দেখুন সেগুলো নিয়েই আলোচনা হবে। গতকালকে ভিডিওতে বলছিলাম আপনাদের জানতে চাওয়া প্রশ্নগুলো ঝটপট করে ফেলুন, তো আপনারা অনেক অনেক কমেন্ট করছেন যেগুলোর উত্তর আজকের ভিডিওতে থাকবে। আর আজকের ভিডিওতে অবশ্যই একজন লাকি উইনার একটা স্মার্টফোন পেতে যাচ্ছেন, স্টে টিউন। তো আমাদের প্রথম কমেন্টটি করছেন কাউসার আহমেদ ভাই। উনি লিখছেন, স্যাম ভাই, ওপো F21s Pro ফোনটা কিনছিলাম 10 মাস হয় নাই, তার ভিতরেই ফোন ওভারহিট হয়ে টাচ স্ক্রিন চলে গেছে। কি আর বলবো ভাই, এখনকার দিনে দাঁড়িয়ে নামি দামি অনেক ব্র্যান্ডের স্মার্টফোন, দামি দামি স্মার্টফোনেরও একই অবস্থা। আপনার তো জাস্ট টাচ চলে গেছে, অনেকের তো গ্রিন লাইন কালো হয়ে যাচ্ছে। কি মানে বুঝলাম না আসলে কি হচ্ছেটা কি। এই ফোনটা কি বাংলাদেশে অফিসিয়াল এসেছিল? যদি আপনার ডিভাইসটা অফিসিয়াল কিনে থাকেন তাহলে তো আপনি অবশ্যই ওয়ারেন্টি সাপোর্টটা পাচ্ছেন, যেহেতু 10 মাস হলো, তো আপনার ওয়ারেন্টি সাপোর্টটা নেওয়া উচিত হবে যদি এটার ওয়ারেন্টি থাকে। আর যদি না থাকে তাহলে তো ভাই কিচ্ছু করার নেই, এখন ঠিক করে নিতে হবে। বাট এভাবে আসলে এত অল্প সময়ের মধ্যে একটা স্মার্টফোন চলে গেলে এটা সত্যিই দুঃখজনক ব্যাপার। এই কমেন্টটা নেওয়ার কারণ হলো অনেকেই এই কমেন্টে লাইক করছেন, প্রায় 86 জন। নসিব খান ভাই উনি লিখছেন, প্রতিটা ফোন রিভিউ করার সময় অবশ্যই অতি গুরুত্বপূর্ণ অটো কল রেকর্ড আছে কিনা সেটা নিয়েও কথা বললে খুবই ভালো হতো ভাই। এই জিনিসটা আমাদের অনেকেরই প্রয়োজন পড়ে, আইনো। তো আমরা এরপর থেকে অবশ্যই ট্রাই করব, যখন কোনো স্মার্টফোনের রিভিউ দিচ্ছি তখন এই ব্যাপারটা তুলে ধরার আমি মাস্ট ট্রাই করব। মাতেম ভাই লিখছেন, স্যাম ভাই বড়লোক হয়ে যাওয়ায় আমরা ডিআইওয়াই এর ভিডিও পাই না, দোয়া রইল সামনে এগিয়ে যান, 3 মিলিয়নের অগ্রিম শুভেচ্ছা, ভালোবাসা রইল সুনামগঞ্জ থেকে। ভাই হ্যাঁ, ডিআইওয়াই নিয়ে আমি কিন্তু প্রজেক্ট শুরু করছিলাম, আপনারা জানেন একটা প্রজেক্ট এসেছিল, তো এইটার কাজ করার আমাদের এখনো প্ল্যান আছে। আমার এখানে যিনি জয়েন করছিল ডিআইওয়াই নিয়ে কাজ করার জন্য, ওনার হঠাৎ একটু জরুরি প্রয়োজনে আবার ঢাকার বাইরে চলে যেতে হয়েছিল এই কয়েক মাসের জন্য। আগামীকালেই সে ঢাকার উদ্দেশ্যে আবার রওনা করছে আর কি। তো আমরা আশা করছি খুব শীঘ্রই আপনারা স্পেশাল কিছু ভিডিও পেতে যাচ্ছেন ওই চ্যানেলটাতে। এমডি স্মাইল হোসেন, মোবাইলের জুম লেন্স তো অনেক উন্নত হয়েছে এবং প্রতিনিয়তই আরও আপগ্রেড হচ্ছে, তো প্রশ্ন হচ্ছে ভবিষ্যতে কি এই জুম লেন্সের প্রভাব টেলিস্কোপের মার্কেট পাবে? মানে এখনকার দিনের স্মার্টফোনে তো আমরা টেলিস্কোপ জুম লেন্স দেখি, পেরিস্কোপ জুম লেন্স দেখি, তো উনি বলতে চাচ্ছেন এক্সটার্নাল কোনো জুম লেন্স ব্যবহার করে কি আমরা সিমিলার টাইপের রেজাল্ট পেতে পারি কিনা। এই ব্যাপারটা অনেকটা কাছাকাছি আসলেও একদম জেনুইনটার মতো আমার মনে হবে না। কারণ কি দেখুন, আপনি যতই আলাদা লেন্স ব্যবহার করুন না কেন, সেটা কিন্তু আরেকটা লেন্সের উপরে বসাতে হচ্ছে, একটার উপর আরেকটা, সরাসরি সেন্সরের উপরে আপনি ব্যবহার করতে পারছেন না। সো আপনাকে কিছুটা এখানে ছাড় দিতেই হচ্ছে, দ্যাটস ওয়াই হয়তো ওই রেজাল্ট আমরা পাবো না। আর যেটা সরাসরি আছে ক্যামেরাতে সেন্সরের উপর আর কি, মানে ফোনের সাথে বাই ডিফল্ট বাই বিল্ট ইন আসে যেটা, এইটা অবশ্যই আরও বেটার রেজাল্ট দিতে পারবে, সেটাই স্বাভাবিক। ফয়সাল শেখ উনি লিখছেন, হোয়াই স্যামসাং ইজ গিভিং পেরিস্কোপ জুম লেন্স অ্যান্ড টেলিফটো লেন্স ইন আলট্রা সিরিজ, ইজ দেয়ার এনি ডিফারেন্স? ওয়ান্ট টু নো। পেরিস্কোপ জুম লেন্স এবং টেলিফটো জুম লেন্স দুইটার মাঝে অবশ্যই তফাৎ আছে এবং দুইটার মেকানিজম টোটালি ভিন্ন। পেরিস্কোপ জুম লেন্সের জন্য বড় জায়গার দরকার হয়, লেন্সটা অনেক দূর যাওয়া আসা করবে, যেখানে আমরা টেলিফটো জুম লেন্সে দেখতে পাই ওটা সোজাসুজি লেন্সটা আপ ডাউন করে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা এখানে অপটিক্যাল জুম লেন্সটা একটু কম পাই, লাইক 3x বা 2x এরকম। তো এইটা সাধারণত আলট্রার ক্ষেত্রে ব্যবহার হয়, পোর্ট্রেট মোডে ছবি তোলার জন্যই বেসিক্যালি আমরা ব্যবহার করি। এবং সত্যি বলতে স্মার্টফোন দিয়ে আমরা হয়তো এই ধরনের স্মার্টফোনগুলো দিয়ে অনেক বেশি পোর্ট্রেট ছবি তুলে থাকি। আর পেরিস্কোপটা কখন ব্যবহার করছি? যখন কিনা 10x বা 8x ছবি তুলছে অনেক দূরের কোনো কিছুর, তখন কি আমরা ওটা ব্যবহার করছি। পেরিস্কোপ জুম লেন্সে যে মোটরাইজড সিস্টেমটা থাকে এটা তুলনামূলকভাবে বেশি ব্যাটারি বার্ন করে টেলিফটোর তুলনায় আর কি। হ্যাঁ, দ্যাটস ওয়াই এটাও একটা কারণ থাকতে পারে। আর বারবার ওটা যেহেতু ব্যবহার হবে, ওইটার মেকানিজমটা একটু বেশি ক্রিটিক্যাল। দ্যাটস ওয়াই স্যামসাং এখানে ট্রাই করছে দুইটা লেন্স আলাদা আলাদা করে দিয়ে সেপারেটলি ব্যবহার করার জন্য। হয়তো তারা পেরিস্কোপ জুম লেন্স দিয়েই পোর্ট্রেট মোডে ছবি নিতে পারতো বা ভবিষ্যতে হয়তো নিবেও, এরকমটাও হতে পারে। বাট রাইট নাও দুইটাকে আলাদা করা হয়েছে এবং দুটোতে প্রেশারও আসলে কম পড়ছে সেক্ষেত্রে। এমডি মিরাজ, এই মুহূর্তে আইফোন 12 প্রো আর 15 প্রো এর মধ্যে কোনটি ভালো হবে? 15 সিরিজে তো অনেক ইস্যুস, অনেক ইউটিউবারের মতে। থ্যাঙ্কস। আচ্ছা, আমি নিজে কিন্তু আইফোন 15 প্রো ম্যাক্স ইউজার। এখন 15 প্রো ম্যাক্স আর 14 প্রো ম্যাক্সের মাঝে দামের কতটা তফাৎ আছে? যদি দাম মোটামুটি কাছাকাছি থাকে, অনেক বড় গ্যাপ না থাকে, তাহলে আমি বলবো 15 প্রো ম্যাক্সেই নেওয়ার জন্য। আর যদি একটা হিউজ গ্যাপ থাকে তাহলে আপনি 14 প্রো ম্যাক্সেই নিন। বাট টু বি অনেস্ট, আমার যে ফোনটা আমি ব্যবহার করছি 15 প্রো ম্যাক্স, আমারটাতে কিন্তু আমি সমস্যা ফেস করছি না। মানে আমি যেভাবে ব্যবহার করি অ্যাটলিস্ট তাতে, যেমন আমি ফোনটা দিয়ে হেভি কাজবাজ খুব একটা করা হয় না, খুব একটা গেমিং টেমিংও করা হয় না। বাট এই ধরনের ফ্ল্যাগশিপ ফোন কিনলে আপনারা হেভি ইউজ করবেনই। হেভি ইউজ করতে গেলে অবশ্যই আইফোন 15 প্রো ম্যাক্স তুলনামূলকভাবে ভালোই গরম হচ্ছে লাস্ট জেনারেশনের সাথে কম্পেয়ার করতে গেলে। তবে আমার ফোনকে আমি পারফরমেন্স ড্রপ করতে দেখিনি এখন পর্যন্ত। আবার যদি বলেন যে ক্যামেরাতে ইম্প্রুভমেন্ট আসছে কিনা, আপনি যদি পোর্ট্রেট মোডে ছবি তুলতে চান, ডেফিনেটলি এবারের পোর্ট্রেট আরও বেশি ভালো লাগবে। ভিডিওতে ইম্প্রুভমেন্ট আসছে, ভিডিও করতে গেলে আপনার বেশি ভালো লাগবে। সেই জায়গা থেকে অবশ্যই 15 প্রো ম্যাক্স এগিয়ে আছে। রাজু আহমেদ লিখছেন, কার্ভ স্যার আলট্রা
তাও স্যামসাংয়ের, অবিশ্বাস্য ভাই, বিশ্বাস হচ্ছে না ভাই এটা অরিজিনাল ফোনের ছবি কিনা। আচ্ছা, স্যামসাংয়ের ব্যাপারে আমরা আসলে দীর্ঘদিন যাবতই কিন্তু এই রিপোর্টটা পাচ্ছিলাম যে নেক্সট ফোনটাতে S24 আলট্রাতে আসলে ফ্ল্যাট ডিসপ্লে দিয়ে আসবে, এবং ফাইনালি আমার মনে হয় ওরা সেটাই করতে যাচ্ছে। দেখুন, ফ্ল্যাগশিপ কোনো স্মার্টফোনে কিন্তু এখন আর কার্ভ দিচ্ছে না, আস্তে আস্তে কিন্তু কার্ভ ডিসপ্লেটা সরিয়ে নিয়েছে, এটা কিন্তু ট্রু। মারুফ হোসেন স্যাম ভাইকে 2020 সালে যখন প্রথম দেখছিলাম তখন কলকাতার মনে করছিলাম। সত্যি কথা বলতে 2020-20-এর শেষ দিকে, 21-এর শুরুর দিকে প্রচুর মানুষজন আমাকে কমেন্ট করতো, ভাই আপনি কোন দেশের, আপনি কি বাংলাদেশের নাকি কলকাতার, ইন্ডিয়ার কিনা। আমি জানি না এটা কেন ভাবতো, তো আসলে আমি বাংলাদেশি, এরা এখন সবাই জানেন। তো এটা নিয়ে আর নতুন করে তো বলার কিছু নেই, বাংলাদেশি। নিয়ন ইসলাম ভাইয়া লিখছেন, স্যাম ভাই বর্তমানে কি স্যামসাং নোট 20 আলট্রা সেকেন্ড হ্যান্ড কেনা যাবে? আপনার এক সময় ডেইলি ড্রাইভার ছিল ফোনটি, আপনার এক্সপিরিয়েন্স সহ উত্তরটা চাই। আচ্ছা, ফোনটা আমার কাছে এখনও আছে, আর সত্যি বলতে কি এখন এটা আমার মনে হয় রিকন্ডিশনে না নেওয়া উচিত। ফোনটাতে ব্যাটারি ব্যাকআপ খুবই কম, আপনি ব্যাটারিতে এসে বিরক্ত হবেন। ব্যাটারি চেঞ্জ করে নিলে হয়তো কয়েকদিন বেটার রেজাল্ট দিবে, বাট আমি যতটুকু জানি ওরা আপডেট দিয়ে এই কাজটা করছে। সো নোট 20 আলট্রার যতগুলো ফোনে কিনবেন এমনটা হওয়ার পসিবিলিটি অনেক বেশি। আমার পরিচিত বেশ কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, প্রত্যেকেই হঠাৎ করে ব্যাটারি ড্রেনিং ইস্যু খেয়াল করছে। মানে ধরুন আজকে থেকে ভালো চলছিল, হঠাৎ করে কালকে থেকে দেখছি ব্যাটারি বার্ন করছে অনেকটা। তো ব্যাটারি ব্যাপারটা যদি মনে হয় যে এটা ঝামেলা, তাহলে না নেওয়া ভালো। আর ব্যাটারির বাইরে অন্য মোটামুটি সব কিছু ঠিকঠাক চলছে। এমডি শাকিল ভাই, আচ্ছা স্যাম ভাই, স্ন্যাপড্রাগন 4 Gen 2, 7 Gen 2, 8 Gen 2, এই যে নতুন জেনারেশনগুলো আসে, এগুলো কি নতুন স্পেক নিয়ে আসে নাকি পুরাতন জেনারেশনের মতোই স্পেক থাকে? না, অবশ্যই নতুনত্ব যখন নতুন আসে অবশ্যই নতুনত্ব কিছুটা থাকে। আপনি ইভেন প্রত্যেকটা প্রসেসর যখন অ্যানাউন্স করা হয় তখন বলা হয় প্রিভিয়াস জেনারেশন থেকে 30% ফাস্টার, গ্রাফিক্স সেকশনে সিপিইউ সেকশনে এত % ফাস্টার, বা এবারে এটা থাকছে। যেমন আমরা এবারে দেখলাম স্ন্যাপড্রাগন 8 Gen 3-তে বিল্ট ইন এআই থাকছে। তো এরকম বিষয়গুলো থাকে, অবশ্যই আপগ্রেড থাকে, হয়তো কোনোটাতে অল্প কিছু থাকে, কোনোটাতে মেজর আপডেট থাকে, বাট আপগ্রেড থাকে। বাবু ভাই লিখছেন, হ্যালো স্যামজন, স্যামসাং F23, A34, A54 এই তিনটার মধ্যে কোনটা বেস্ট হবে ওভারঅল পারফরমেন্সের দিক দিয়ে? আশা করি প্রশ্নের উত্তর পাবো। এই তিনটার ফোনের মধ্যে আমাকে চয়েস করতে বলে আমি A34টাকেই চয়েস করব, বাকিটা আপনাদের উপরও থাকতে পারে। A34 প্রাইস, পারফরমেন্স, ক্যামেরা সব কিছু মিলে দাম অনুযায়ী ঠিকঠাক আছে, অফিসিয়াল না। ইমন ভাইয়া লিখছেন, ভাই অনেকবার কমেন্ট করছি উত্তর পাই নাই, প্রশ্ন হুয়াওয়েকে আবার কামব্যাক করার সম্ভাবনা আছে? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন হুয়াওয়ে কামব্যাক করবে কিনা, হুয়াওয়ে কামব্যাক না করলে বাংলাদেশে কিন্তু অলরেডি আমরা অনারের ফোন, হুয়াওয়ের সাব ব্র্যান্ড ছিল, তারা কিন্তু অলরেডি বাংলাদেশে অফিসিয়ালি ফোন লঞ্চ করছে। আর হুয়াওয়ের ব্যাপারটা কি, হুয়াওয়ের সম্বন্ধে যতটুকু এখন টুকটাক রুমার আসছে যে ওরা মনে হয় আবার ফিরে আসবে, এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে। হয়তো গুগলের সাথেও ঝামেলা মিটিয়ে নেবে, এমনটাও শুনতে পাচ্ছি টুকটাক। দেখা যাক, এগুলো নিয়ে যদি আরও বিস্তারিত জানতে পারি, একদম আসলে ওরকম জোরালো কোনো কিছু শোনা যায়, তাহলে আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো। ইউজার সামথিং উনি লিখছেন, স্যাম ভাই ডিসপ্লে রিফ্রেশ রেট কি ডিসপ্লেতে দেওয়া থাকে নাকি ফোনের প্রসেসরে থাকে? যেমন 90 হার্জ, 120 হার্জ, এগুলো কি ডিসপ্লেতে দেওয়া থাকে নাকি হার্ডওয়্যারে দেওয়া থাকে? আচ্ছা, অবশ্যই প্রসেসরের সাপোর্ট করার মতো ক্ষমতা থাকতে হবে তার, সে সাপোর্ট করে কিনা। যদি ওই প্রসেসরটা 60 হার্জের উপরে সাপোর্ট করতে পারে, তখন যদি ওই ফোনটাতে ডিসপ্লেটা 90 হার্জ দেওয়া হয় বা 120 হার্জ দেওয়া হয়, তখন সেটা সাপোর্ট নিতে পারবে। মানে দাঁড়ালো এটাই, ডিসপ্লেতে অবশ্যই আপনার 120 হার্জ দেওয়ার মতো ক্যাপাসিটি থাকতে হবে এবং প্রসেসরও সেটা নেওয়ার ক্যাপাসিটি থাকতে হবে, তখনই শুধুমাত্র এটা সম্ভব। এখন যদি এমন ভাবেন যে প্রসেসরের ক্ষমতা থাকলে ডিসপ্লে যে কোনো হার্জের হলে সেটা সামলে নিতে পারবে বা 120 হার্জ দেখাতে পারবে, নো, সেটা সম্ভব না। এসকে নাদিম ভাই লিখছেন, যে কোনো স্মার্টফোনের ক্ষেত্রে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল পার্থক্য কি, সুবিধা বা অসুবিধা কোনটার ক্ষেত্রে কেমন আর কি? আচ্ছা, অফিসিয়াল এবং আনঅফিসিয়াল যদি দুইটা ডিভাইস ধরি, যেমন ধরুন এই ডিভাইসটা, এটার অফিসিয়াল, এ পাশে ধরুন আরেকটা আনঅফিসিয়াল আছে, দুইটার মাঝে দেখতে গেলে কোনো তফাৎ নেই, ভিতরেরও সব কিছু আমরা সেম দেখবো। তো এইখানে আসলে উল্টাপাল্টা হওয়ার কোনো পসিবিলিটি থাকে না, বাট আপনি ওয়ারেন্টি সার্ভিসটা পাচ্ছেন না। যেমন অফিসিয়াল ডিভাইসটাতে অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন, বাংলাদেশ গভর্নমেন্ট আনঅফিসিয়াল ফোন ব্যান করে রাখছে, এটাও আপনারা জানেন। তো সেই জায়গায় আপনি এটা একটা অপরাধ করলেন এক প্রকার, আনঅফিসিয়াল ফোন কিনে আর কি। যেহেতু পাওয়া যায় এই জন্য আমরা কিনি, না পাওয়া গেলে তো আর ডেফিনেটলি কেউ কিনতেন না, সেটাও একটা বিষয় না। বাট এটাই, অফিসিয়াল ফোনগুলোতে আপনি আসলে ওই যে নিজের মনের একটা ব্যাপার থাকে না, যে হ্যাঁ ওয়ারেন্টি আছে, যেহেতু আমার কোনো প্রবলেম হলে আমি এটা নির্দ্বিধায় ঠিক করে নিতে পারবো, ওই সাহসটা থাকবে। আর আসলে ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন, আনঅফিসিয়াল কিনলে সেটা আপনি ক্লেম করতে পারছেন না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই ফোনটা আমার কাছে আছে কি 2 সপ্তাহের মতো, এখনও দেখতে কিন্তু একদম নতুন। তো এই ফোনটা যদি ধরেন আমি বিক্রি করে দেই, প্যাকেট ট্যাকেট একদম সেইভাবে করা হলো, তো এটাকে নতুন বলে চালিয়ে দিলেও কিন্তু দেওয়া যায়, এমন রিপোর্ট আমরা অনেকবার শুনেছি। তো আনঅফিসিয়ালি কিন্তু কি আপনি এটা কিনে নিয়ে আসলেন, ভাবলেন তো নতুন কিনে আনছেন, কিন্তু হতে পারে যে ফোনটা 2-4 দিন ব্যবহার করা ফোন, বাট বেশ কয়েকদিন ব্যবহার করলে যে কোনো ফোনে বোঝা যায় আর কি।
এই হচ্ছে গিয়ে তফাৎ। তবে পুরাতন ফোন আপনার ভাগ্যে জুটবে এই ব্যাপারটা কিন্তু আসলে রেগুলার না, এটা আপনার কপাল খারাপ হয়ে থাকলে হলেও হতে পারে, এটা তো আসলে শেয়ার করে বলার কিছু নেই। আর একটা ভাইয়া জানতে চেয়েছেন এই মুহূর্তে S23 আলট্রা কেনা কি ঠিক হবে নাকি S24 আলট্রার জন্য ওয়েট করবো। ভাইয়া মাত্র তো আর 1.5 মাসের একটা বিষয়, তাই না? 1.5 মাস নাকি, হ্যাঁ ওরকমই তো, জানুয়ারিতে আসতে যাচ্ছে ফোন, তো একটু ওয়েট করাই ভালো হবে। দেখবেন কি ওই ফোন চলে আসলে এমনিতেও S23 আলট্রার দাম কমে যাবে, তখন যদি আপনার মনে হয় যে না আমার আগেরটাই ভালো ছিল, S23 ভালো ছিল, তখন কিনলে কিছুটা কম দামে কিনতে পারবেন। আর যদি ব্যাটে বলে মিলে 24 চলে আসে, নতুন কিছু ভালো লেগে যায়, তাহলে ওটাই নেবেন। সেজান ভাই জানতে চেয়েছেন রাজশাহীতে মূলত কোন কারণে আসছিলেন, কোথায় আসছিলেন। রাজশাহীতে গিয়েছিলাম নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে একটা ক্লাসেই বলতে পারেন বা একটা ওয়ার্কশপে, তাদের ওখানে আমার একটা সেশন ছিল, আরও বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর গিয়েছিল। অর্থাৎ যারা আপনারা এখানে নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এগুলো নিয়ে কথা বলার জন্য বেসিক্যালি। তো ওখানে বেশ কয়েকটা ভাইয়া আসে, রাজশাহী ইউনিভার্সিটিতে আমি গিয়েছিলাম এবং তাদের সাথে বেশ আলোচনা অনেক কিছুই হয়েছে, সারাদিন খুব দারুণ কেটেছিল। বাট আমার একটা প্ল্যান আছে, খুব শীঘ্রই আমি চিন্তা করছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনাদের সাথে দেখা করার প্ল্যান আছে আর কি, এবং আপনাদেরকে নিয়ে কিছু গেম টেম এ ধরনের দারুণ কিছু প্ল্যান আমি করতে যাচ্ছি, যেমন রাজশাহীও থাকবে তার মধ্যে। খুব শীঘ্রই আসবো এবং আপনাদের সাথে দেখা হবে। এ ব্যাপারে আপনাদের কি মতামত, এটা করলে কেমন হয়? সবার সাথে সাথে গিয়ে যদি জেলায় জেলায় হোক, বিভাগে হোক দেখা হয় তাহলে কেমন লাগবে? মাস্ট কমেন্ট করে জানাবেন। একটা গিভার রেজাল্ট ছিল, রাইট? কে হলেন স্মার্টফোন উইনার। চলুন আমরা চলে যাই একদম কম্পিউটারের স্ক্রিনে, সেখানে গিয়ে দেখে নিই কে হলেন আজকের উইনার। অনেক অনেক অভিনন্দন ভাই আপনাকে, ফাইনালি ফোনটা আপনি জিতে নিলেন। তো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, এই ভিডিও ডেসক্রিপশনে একটা ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি, ওইখানে যোগাযোগ করবেন। ওইটা মূলত গিভঅ্যাওয়ের জন্যই তৈরি করা হয়েছে এবং আপনাকে ভেরিফাই করার পরে আপনার গিফট আপনার কাছে পৌঁছে দেওয়া হবে। আমাদের চ্যানেলে কিন্তু আরও গিভঅ্যাওয়ে চলছে, যারা অংশগ্রহণ মানে পান নাই আর কি, মন খারাপ করার কোনো কারণ নেই, এগুলোতে অংশগ্রহণ করবেন এবং খুব শীঘ্রই আমাদের 3 মিলিয়ন হয়ে গেলে আপনাদের জন্য মেগা গিভঅ্যাওয়ে একদম স্পেশাল কিছু আসতে যাচ্ছে। সো ওটার জন্য ওয়েট করতে পারেন। সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে স্যামজনের নতুন কোনো ভিডিওতে। টাটা।